some days after the funeral. after the funeral মানে কি? after মানে পরে, the funeral মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া, শবদাহ, তার some days মানে কিছুদিন, তাহলে কিছুদিন পরে, তাহলে তার শবদাহের কিছুদিন পর a special train, স্পেশাল মানে কি? বিশেষ, ট্রেন, took, take এর past tense কি? took মানে নিয়ে গিয়েছিল, গান্ধীজি's ashes, গান্ধীজির যে ছাই, অর্থাৎ তোমরা দেখবে আগেকার দিনে কি হতো, আগুনে পোড়ানো হতো, তারপর অস্থি বলা হতো, অস্থি অর্থাৎ ওইটুকু আর পুড়তো না, তো ওই অংশটা কি করা হতো, গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হতো বা বিসর্জন দেওয়া হতো। সেই গান্ধীজির অ্যাসেসকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? টু এলাহাবাদ। কোনো জায়গায় নিয়ে যাওয়ার তার আগে কি বসে? টু বসে, টু এলাহাবাদ, এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট মানে কি? ওই যে ট্রেনে করে যাচ্ছিল, ট্রেনের যে কামরা তাকে বলা হয় কম্পার্টমেন্ট। ওয়াজ ডেকড, ডেকড মানে কি বলো দেখি? ডেকোরেটেড মানে সজ্জিত ছিল, কোনো কিছু দিয়ে সাজানো, তাকে আমরা বলি ডেকড বা ডেকোরেটেড। উইথ, কোন কি দিয়ে সাজানো, তখন উইথ বসবে, উইথ ফ্লাওয়ার্স, কি দিয়ে সাজানো ছিল? ফুল দিয়ে। পিপল মানে মানুষজন, অন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে যে সমস্ত মানুষজন ছিল, স্যাং, দেখো সিং এর পাস্ট টেন্স, সিং মানে কি করা? গান করা, এর পাস্ট টেন্স স্যাং, ভজন, তারা ভজন গাইছিল। ভজন জানো এক ধরনের সঙ্গীত, যখন মৃত্যু হয় কারোর তখন গাওয়া হয়, শোক গাথা বলতে পারো, মানে মৃত্যু শয্যার সময় যে গান করা হয় তাকে আমরা বলি ভজন। পিপল ডিড নট উইপ, লোকেরা ডিড নট মানে না, উইপ মানে কাঁদা, উইপ মানে ক্রন্দন করা বা কাঁদা, তাহলে কাঁদছিল না, এনিমোর মানে আর নয়, অর্থাৎ লোকেরা আর কাঁদছিল না। ফর কারণ দে কুড ফিল, দেখো দে মানে তারা, কুড মানে পারছিল, ফিল মানে অনুভব করতে, তারা কি অনুভব করতে পারছিল? গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির প্রেজেন্স মানে কি? উপস্থিতি। আমরা বলি না স্যার যখন ডাকে প্রেজেন্ট স্যার, মানে উপস্থিত থাকা হচ্ছে প্রেজেন্ট থাকা, আর এর নাউন ফর্ম হচ্ছে প্রেজেন্স, উপস্থিতি। তাহলে এরা প্রত্যেকে অনুভব করতে পারছিল কি? গান্ধীজির উপস্থিতি। অ্যামিড মানে মাঝখানে, কার মাঝখানে? অ্যামিড দ্য ফ্লাওয়ার, সেই ফুলের মাঝখানে, অ্যান্ড দ্য সং, সেই গানের মাঝখানে, যে গানগুলি হচ্ছিল ভজন, এবং ওই যে ফুলগুলি দিয়ে সজ্জিত ছিল সেই কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টের মধ্যে গান্ধীজির যে প্রেজেন্স, উপস্থিতি, সেটা অনুভব করতে পারছিল বলেই কিন্তু লোকেরা কাঁদছিল না। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে, সরফুল ক্রাউডস, সরফুল মানে দুঃখজনক, যারা শোকার্ত, ক্রাউড মানে কি? ভিড়, সেই ভিড় যে ট্রেন দিয়ে যাচ্ছে, ট্রেন যাচ্ছে, তাহলে প্রত্যেকটা স্টেশনে কি ছিল জানে সবাই? যে এই ট্রেনের উপর দিয়ে গান্ধীজি একটা কম্পার্টমেন্টে যাচ্ছে, তো সবাই সেখানে কি করছিল? সরফুল, লোকেরা কি করছিল? ফিল, এই FILL ফিল মানে ভরিয়ে তোলা, যেমন ধর বোতলে জল ভরছিস, ওটা ফিল করা, FILL ফিল করা, যেমন রিফিল সেখান থেকে এসছে, ফিল করা, ঠিক আছে। আর FEEL ফিল মানে কি? অনুভব করা, মাথায় রাখবি। ফিল দ্য প্ল্যাটফর্ম, লোকেরা, ওই লোকেদের ভিড় কি করছিল? প্ল্যাটফর্মটিকে ভরিয়ে তুলছিল, ভরিয়ে তোলা, ঠিক আছে। অ্যামিড মানে মাঝখানে, সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মাঝখানে, দ্য ট্রেন রিচড, সেই ট্রেনটি পৌঁছে গেছিল কোথায়? এলাহাবাদ। দ্য অ্যাসেস মানে ওই যে অস্থিগুলি, ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গেজ, গঙ্গার মধ্যে, ইমার্স করে দেওয়া মানে ভাসিয়ে দেওয়া, ভাসিয়ে দেওয়া হয়েছিল। হোয়ার যেখানে, মানে ওই যে গঙ্গা, সেখানে এ হিউজ ক্রাউড, একটা বিশাল ভিড়, হ্যাড গ্যাদার্ড, দেখ এখানে লক্ষ্য কর, হ্যাড গ্যাদার্ড আছে, মানে ওই যে ভাসাবে, ওই ভাসিয়ে দেওয়ার ব্যাপারের আগে থেকেই কিন্তু লোকেরা সেখানে জড়ো হয়েছিল, সেই জন্য দেখ হ্যাড, তারপর 3 নম্বর ফর্ম গ্যাদার্ড বসেছে, আগে থেকেই জড়ো হয়েছিল। অ্যাট দ্য ব্যাংক, এই ব্যাংক মানে হলো টাকা পয়সার ব্যাংক নয়, এই ব্যাংক মানে নদীর কিনারা, তাকে বলা হয় ব্যাংক, ঠিক আছে। আফটারওয়ার্ডস তারপর, উই অল আমরা প্রত্যেকে, ওয়েন্ট ব্যাক, ওয়েন্ট ব্যাক মানে ফিরে যাওয়া, আমরা ফিরে গেছিলাম কোথায়? টু দিল্লি, দিল্লিতে ফিরে গেছিলাম।
তাহলে এলাহাবাদ থেকে এলাহাবাদে গিয়ে কোথায় ওই অস্থি বিসর্জন হলো। তারপরে আবার নয়নতারা সেহগাল বলছেন যে আমরা আবার কোথায় ফিরে গেছিলাম, দিল্লিতে ফিরে গেছিলাম। তারপরে দেখ এখান থেকে আগেরটাই ছিল, ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি। এবার দেখ এবার যখন কি হয়, যখন নিজের কাছের লোকের শরীরটাও থাকে না বা অস্থিটাও থাকে তখন মনে হয় কাছে আছে, কিন্তু যখন আর কিছুই থাকে না তখন কি মনে হয়। দেখ ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল, ফিলের পাস্ট টেন্স ফেল, অ্যাট সি মানে হতভম্ব হয়ে গেলাম, বলেছিলাম আগের দিন। দিল্লিতে ফিরে আমি হতভম্ব হয়ে গেলাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্ক উইথ বাপু। এখানে কি বলছে দেখ নয়নতারা সেহগাল, যে আই হ্যাড নট, এর আগেকার ঘটনা বলছে, দেখ তাই হ্যাড বসেছে আর তারপরে ওয়ার্ক বসেছে, মাঝখানে নট আর ডিরেক্টলি বসেছে। তাহলে আই হ্যাড ওয়ার্ক মানে আমি হেঁটেছিলাম, আর আই হ্যাড নট ওয়ার্ক মানে আমি হাঁটিনি, আর আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্ক মানে আমি সরাসরি হাঁটিনি। তার সঙ্গে উইথ গান্ধীজি, গান্ধীজির সঙ্গে কখনোই হাঁটিনি। গান টু প্রিজন, কখনোই জেলে যায়নি তার সঙ্গে। অ্যাট হিজ কল, তার ডাকে যে জেলে গেছিলাম তাও নয়। তার নয়নতারা সেহগাল কি বলছে, তার ডাকে আমি কখনো হাঁটিনি, ডাইরেক্টলি হাঁটিনি, তার ডাকে আমি জেলখানাতেও যাইনি। আর মেড এনি স্যাক্রিফাইস, কোনো আমি স্যাক্রিফাইস করিনি, কোনো আমি স্যাক্রিফাইস মানে আত্মবলিদান, আত্মত্যাগ আমি করিনি ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। তাহলে আমার দেশের জন্য আমি এগুলো কিছুই করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল, অন্যান্য যারা ইয়ং মানে যুবক লোকেরা, লাইক মি আমার মতনই, হ্যাড বিন ছিল শুধুমাত্র মেয়ারলি অনলুকার্স, আমরা শুধু আন্দোলনগুলিকে দেখতাম, আমরা অনলুকার্স ছিলাম, কেউ আন্দোলন করে আর কেউ দেখে, তো আমরা শুধু কেমন ছিলাম, অনলুকার্স, আমরা শুধু দেখতাম গান্ধীজি আন্দোলন করছে, প্রচুর লোক হেঁটে যাচ্ছে, ডিরেক্টলি কথা বলছে, কিন্তু আমরা ওই আন্দোলনে অংশগ্রহণ করিনি, ডিরেক্টলি করিনি, মন থেকে চাইতাম হোক কিন্তু আমরা যেতে পারতাম না, তাই আমরা অনলুকার ছিলাম, আমরা দেখতাম বাইরে থেকে। বাট কিন্তু স্টিল তবুও আই ফেল অ্যাট সি, তবুও আমার মনে হচ্ছিল আমি জানো মানে হতভম্ব হয়ে গেছি, আমি একেবারে অসহায় হয়ে গেছি। অ্যাট সি মানে অসহায়। দেখ নয়নতারা সেহগাল বলছে যে আমি কিন্তু বাপুজির সঙ্গে ডাইরেক্টলি কখনো যোগাযোগ আমার ছিল না, তবুও যেন মনে হচ্ছে আমার যে আমি যেন একটা অসহায় হয়ে পড়েছি। আই ফেল্ট, আমি অনুভব করলাম, আই হ্যাড গ্রোন আপ, আমি বড় হয়ে উঠেছি, উইদিন এ ম্যাজিক সার্কেল। মানে এবার যেন ওই নয়নতারা সেহগাল বলছে যে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি বা হয়তো যে দেশে জন্মগ্রহণ করেছি, মনে হচ্ছিল যে আমি একটা ম্যাজিক সার্কেলের মধ্যে জন্মগ্রহণ করেছি, এমন একটা বৃত্ত যে বৃত্তের মধ্যে ম্যাজিক আছে, যা চাইবো তাই পাবো। যদি এরকম ঘটনা ঘটে থাকে কারোর জীবনে, সে মানুষ হতে পারবে না। তো সেটাই বলছে যেন মনে হচ্ছে আমি ম্যাজিক সার্কেলের মধ্যেই আমি অনুভব করলাম যে আমি যেন ম্যাজিক সার্কেলের মধ্যে বড় হয়ে উঠেছি। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুজির মৃত্যুর পর আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, যে সেই যে ম্যাজিক সার্কেলটা ছিল যেটা আমাকে সুরক্ষা দিত, যা চাইতাম তাই পেতাম, সেটা যেন মনে হলো কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে। লিভিং মি, আমাকে ছেড়ে রেখে গেছে কি, আনপ্রোটেক্টেড, মনে হচ্ছে আমি যেন আর প্রোটেক্টেড নয়, আমি নিরাপদে আর নেই, আমি আনপ্রোটেক্টেড। বুঝতে পারলি কথাটা? এটা নয়নতারা সেহগাল বলছে। উইথ অ্যান এফর্ট, প্রচেষ্টার দ্বারা, আই রোজড মাইসেলফ, রোজ মানে তোলা, কাউকে তোলা, আর মাইসেলফ মানে নিজেকে, আমি নিজেকে তুললাম, ঠিক আছে। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞেস করলাম, হ্যাড বাপু লিভড, যদি বাবু বেঁচে থাকতেন, এখানে হ্যাডটা আগে আছে মানে ইফ আছে, হ্যাড বাপু লিভড, যদি বাপু বেঁচে থাকতেন, অ্যান্ড ডায়েড ফর নাথিং, যদি মারা না যেতেন, হাউ কুড আই সো ইজিলি লুজ, তাহলে কেমন করে আমি এত সহজে হারিয়ে ফেলতাম কারেজ, সাহস, কেমন করে এই সাহস, যে সাহস আমি হারিয়ে ফেলেছি আজকে, সেই সাহস আমি কেমন করে হারিয়ে ফেলতাম। হোয়েন, যখন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তাহলে যখন এখানে নেই, তখন যে সাহস আমি হারিয়ে ফেলেছি, যদি তিনি বেঁচে থাকতেন তাহলে কি আমি সাহস হারিয়ে ফেলতাম? তাহলে আমি সাহস হারিয়ে ফেলতাম না। ভাবো তো একটা বয়স্ক মানুষ, তবুও তার থাকাটা কতটা জরুরি ছিল দেশের মানুষের কাছে, এটাই তিনি বুঝিয়েছেন এই ছোট্ট একটা অংশের মধ্য দিয়ে। তারপরে দেখো এখান থেকে নাকি, আচ্ছা তারপরে মাই ভ্যালুস ওয়ার নট, আমার মূল্য, ওয়ার নট সো উইক, আমার মূল্য খুব একটা উইক ছিল না, খুব একটা দুর্বল ছিল না। মিলিয়নস অফ পিপল, মানে লক্ষ লক্ষ লোক, উড হ্যাভ বিন অর্ডিনারি,
খুব সাধারণ হতে পারে, অর্ডিনারি ফক মানে সাধারণ লোক হতে পারে, বাট ফর বাপু, কিন্তু বাপুর জন্য তো নয়, বাপুর জন্য নয়, বাপুর জন্য কিন্তু সাধারণ লোক আমি ছিলাম না, সকলের জন্য আমি সাধারণ থাকতে পারি, বাপুর জন্য কিন্তু আমি ছিলাম না। এই কথাটা কেন বলেছেন তার এই পুরো গল্প না পড়লে আমরা বুঝতে পারবো না নয়নতারা সেখানে, তো যেটুকু বলেছেন সেটুকুর মধ্যে আমরা পড়ছি। তারপরে দেখো, হি ব্রট দেম আউট অফ দ্য ইনডিফারেন্স, এই কথাটা কত সুন্দর কথা, দেখো এটা কত কঠিন কাজ। হি ব্রট দেম আউট মানে কি, কাউকে বাইরে বের করে আনা, ইনডিফারেন্স থেকে। ইনডিফারেন্স মানে উদাসীনতা। এই যে সমাজে অরাজকতা চলছিল সেই সময়, ভারতবর্ষে সেই সময় যে একটা অরাজকতা চলছে, ইংরেজরা শাসন করছে, সাধারণ মানুষ কি বুঝবে, কিছুই তো বোঝে না। এখনো তো কত অবিচার হয়, আমরা কিছু বুঝিই না, জানি না। গ্রামের লোককে জিজ্ঞেস করো, বাবাকে জিজ্ঞেস করো, মাকে জিজ্ঞেস করো, পাড়ার লোককে জিজ্ঞেস করো, জানেই না সমাজে কি চলছে, তাই না? এখন তো অনেক শিক্ষিত, আমরা মোবাইল হাতে আছে, কিন্তু সেই সময় মানুষ কিছুই জানতো না। তো তাদেরকে জাগানো, তাদেরকে ইনডিফারেন্স থেকে বের করে আনা, তাদের উদাসীনতা থেকে বের করে আনা, এন্ড অ্যাওকেন তাদেরকে জাগিয়ে তোলা, দেম জাগিয়ে তোলা মানে কি, তারা কি ঘুমোচ্ছে না, তারা জেগে জেগে ঘুমোচ্ছে, জেগে তো আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে সবই করছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা ঘুমিয়ে আছে। তো তাদেরকে জাগিয়ে তোলা, টু অন অ্যানাদার সাফারিং, একে অপরের দুঃখে সামিল হওয়ার জন্য। আমরা কেউ হই না, আর আমরা এত স্বার্থপর, এখন তো অনেক স্বার্থপর আমরা। এখন যদি কোনো বাইরের লোক আসে আমাদেরকে যে কোনো মুহূর্তে পিছিয়ে দিয়ে চলে যাবে। তো সেই সময় কি ছিল, সেই সময় কিন্তু তোমার একে অপরকে সাহায্য করা ছাড়া কোনো উপায় ছিল না, যখন সরকারটাই আমাদের নিজেদের ছিল না, সরকার ছিল ইংরেজদের, তাই না? এখন আমাদের সরকার আছে বলে আমরা প্রোটেক্টেড। আমাদের যারা আর্মি, যারা বাইরে কাজ করে, যারা আমাদের দেশ রক্ষা করছে, তাদের জন্য আমরা শান্তিতে ঘুমোই। বাস্তব কথা এটা, কারণ আমাদের দেশের অবস্থা এমনই হয়ে আছে না, যদি কোনো মানুষ মনে করে আমাদের দেশকে শেষ করে ফেলবো, তো ইজি ব্যাপার। আমরা একে অপরের সঙ্গে এতটাই ডিটাচড, কেউ কারোর সঙ্গে আমরা টাচে নই, কেউ কাউকে ভালোই বাসি না, কেউ কারোর প্রশংসাও করি না, ঠিক আছে? ফলে আমরা কিন্তু ডিটাচ প্রত্যেকে, আমরা বেঁচে আছি শুধু ওই আমাদের দেশের যে সংবিধান এবং ওই যে সেনাপ্রধান যারা যারা নিজের ঘুম মানে ছেড়ে বা বলতে পারো স্যাক্রিফাইস করে, নিজের বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে বর্ডারে পাহারা দিচ্ছে বিএসএফ, এবং আমাদের যে আর্মি, তাদের জন্য কিন্তু আমরা শান্তিতে ঘুমোতে পারি, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে দেখো, হোয়াট ইফ, কি হতো, নাও বাপু ইজ গান, তাহলে কি হবে? বাপু যে চলে গেল, এখন কি হবে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো এখনো আছি, ইয়ং আছি, স্ট্রং আছি, প্রাউড আছি, টু বি হেয়ার হিজ ব্যানার বিফোর আস। তা আমাদের সামনে যদি কোনো ব্যানার দেওয়া হয়, সেটা ব্যানার নিয়ে ঘুরতো, সবাই চলো এক হও, ডান্ডি অভিযান করো, অসহযোগ আন্দোলন করো। তোমরা ইতিহাসে পড়েছো অসহযোগ আন্দোলন, ডান্ডি অভিযান পড়েছো না? লবণ অভিযানটা কি বলে ওটাকে, লবণ খাবো না, তোমার দেশে এরকম অভিযান করে এসছে। তো এই যে অসহযোগ, তারপরে না খাওয়া, কি বলি আমরা, কি কি অভিযান করেছে তোমার ইতিহাসে পড়েছে, দেখবে গান্ধীজি অনেক অভিযান করেছে, একটাও হিংসাত্মক নয়, প্রত্যেকটাই হচ্ছে কি বলতো, গান্ধীজির যে ইগুলো ছিল, তোমার ওর যে দর্শন ছিল তাতে হিংসা ছিল না। আর গান্ধীজি শুধুমাত্র যে পলিটিশিয়ান ছিলেন তাই নয়, একজন শিক্ষাবিদ ছিলেন। তোমরা পরবর্তীকালে এইচএসে পড়বা শিক্ষা সম্পর্কে তিনি কি বলে গেছেন, তার বুনিয়াদী শিক্ষা পড়বা, সে বুনিয়াদী শিক্ষা কিভাবে স্থাপন করতে বলে গেছেন, তার শিক্ষা চিন্তা পড়বা। যেমন বিবেকানন্দ একজন শুধুমাত্র যে ছিলেন ওই মানে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তাই কিন্তু না, আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন তাই না, শিক্ষাবিদও ছিলেন। তো এনার প্রত্যেক, দেখো যারাই একটু বিভিন্ন কাজ করে তারাই শিক্ষাবিদ, তাই না? এটা মাথায় রাখবা। তো এইটুকু আমরা পড়লাম, এবার আমরা অ্যান্সার গুলো করবো সহজেই। দেখো, দ্য ম্যাজিক সার্কেল রেফার্স টু বাই দ্য অথার ওয়াজ, কি বলছে এখানে, দ্য ম্যাজিক সার্কেল রেফার টু, এই যে ম্যাজিক সার্কেলের কথা বলা হয়েছে, রেফার টু এই কথাটা প্রায় পাবা, রেফার টু মানে উল্লেখ করা। এখানে যে ম্যাজিক সার্কেলের কথা উল্লেখ করা হয়েছে বাই দ্য অথার, কার দ্বারা, লেখকের দ্বারা। ও আচ্ছা, সেটা কি ছিল সে ম্যাজিক সার্কেল? এক নম্বর বলছে এ স্পেল অফ গুড ফরচুন, গান্ধীজি's able leadership and strengthening influence, a special cast by the magicians, the wealth and the abundance of her family। কোনটা হওয়া উচিত বলে তোমার মনে হয়, বলো? এ বি সি ডি। এবার মানে বলছি দেখো, এ স্পেল অফ গুড ফরচুন, ভালো ভাগ্য, স্পেল মানে ম্যাজিক, ভালো ভাগ্যের ম্যাজিক, তাই সেটা কি ম্যাজিক সার্কেল ছিল? তাহলে এটা হবে না। 2 নম্বর কি বলছে, গান্ধীজি's able
লিডারশিপ, গান্ধীজির একটা সমর্থ লিডারশিপ ছিল, তার একটা লিডিং করার মানসিকতা ছিল, মানে নেতৃত্ব ছিল। অ্যান্ড স্ট্রেংথেনিং ইনফ্লুয়েন্স, তার যে স্ট্রেংথ করা, শক্তিশালী করার একটা অভিজ্ঞতা ছিল, ইনফ্লুয়েন্স, প্রভাব বিস্তার করা, এটাই কি ম্যাজিক সার্কেল ছিল? গান্ধীজি সবাইকে অনুপ্রেরণা জাগাতো, লিডারশিপে যেত, এটাই হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বিটাকে দাও, তবুও সিডি দেখবো। এ স্পেল কাস্ট বাই দ্য ম্যাজিশিয়ান, একটা ম্যাজিক যেটা ম্যাজিশিয়ান দেখায়, সেটার কথা বলেনি। দ্য ওয়েলথ অ্যান্ড দ্য অ্যাবান্ডান্স, ওয়েলথ মানে সম্পত্তি, অ্যাবান্ডান্স মানে প্রাচুর্য, অফ হার ফ্যামিলি, তার পরিবারের প্রচুর টাকা পয়সা, এটাই ছিল ম্যাজিক সার্কেল না, এখানে গান্ধীজির কথাই বলা হয়েছে, তাহলে সি একটা হবে। নম্বর 2 চলে এসো, দ্য অথার মেড অ্যান এফর্ট টু, খুব পারবা এটা পারবা করতে, দেখো এখান থেকেই পারবা, এখান থেকে খুঁজেই বের করো। ওয়াক ব্যাক টু দিল্লি, রিভাইভ হারসেলফ ফ্রম এ স্টেট অফ ডেসপায়ার, ফরগেট গান্ধীজি, বি অ্যান অনলুকার। বলো দেখি কি হবে এখানে, তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি, দেখো এখানে লক্ষ্য করো, দ্য অথার মেড অ্যান এফর্ট টু আছে না, দ্য অথার মেড অ্যান এফর্ট টু আছে, দেখো তো মেড অ্যান এফর্ট কোথায় আছে, দেখো উইথ অ্যান এফর্ট এখানে আছে না। আই রোজড মাইসেলফ, নিজেকে তুললাম, আমি বললাম যে গান্ধীজি না মারা গেলে ভালো হতো, তার মানে এখান থেকে এবার লক্ষ্য করো তোমরা কোনটা হতে পারে, এটা বুঝে গেছো বই থেকে। এবার দেখো তো কোনটা হতে পারে না, এমন বলো দেখি কোনটা হতে পারে না। ওয়াক ব্যাক টু দিল্লি, দিল্লিতে ফিরে যাওয়া, এটা হতে পারে? মানে আমি নিজেকে তুললাম, লেখক নিজেকে তুললো প্রচেষ্টার সাহায্যে, কি করার জন্য? দিল্লিতে ফিরে যাওয়ার জন্য, এখানে তাই পড়েছো না, তাহলে এটা নয়। বি দেখো, ফরগেট গান্ধীজিকে ভুলে যাওয়ার ব্যাপারে, এটাও পড়োনি। আচ্ছা, বি অ্যান অনলুকার মানে দূর থেকে দেখার জন্য নিজেকে তুললো, এটাও হতে পারে না, তাহলে এইটা তো হবেই। এটা মানে দেখো, রিভাইভ হারসেলফ, রিভাইভ মানে জীবন্ত করা, হারসেলফ মানে নিজেকে, এখানে কিন্তু এটাই, নিজেকে জীবন্ত করে তোলা, ফ্রম এ স্টেট অফ ডেসপায়ার, হতাশা থেকে নিজেকে মুক্ত করা, নিজেকে জাগ্রত করা, যে আমরা লড়বো, গান্ধীজি নাই তো কি হয়েছে, তাই তো হয়েছিল এক সময়, তাই না? তাই এটা হবে অ্যান্সার। বি এরটা বলো, কমপ্লিট দ্য সেন্টেন্স। দেখো, বাপু ব্রট অর্ডিনারি পিপল, পারবা এটা করতে, খুব সহজ, পারবা, বলো। বাপু ব্রট অর্ডিনারি পিপল, দেখো তো কোথায় আছে এখানে, বাপু ব্রট অর্ডিনারি পিপল, এইটাই, দেম মানে অর্ডিনারি পিপল, আউট অফ ইনডিফারেন্স এন্ড অ্যাওকেন দেম টু অন অ্যানাদার সাফারিংস, বোঝা গেল? বুঝতে পারছো আইডিয়া আসছে? কি বলছে, বাপু ব্রট, ভালো করে লক্ষ্য করো, এখানে কি বলছে, বাপু ব্রট অর্ডিনারি পিপল, তাহলে বাপু মানে হি, এখানে বাপু ভরা আছে, ব্রট, দেম মানে অর্ডিনারি পিপল, আগে দেখো লেখা আছে অর্ডিনারি পিপল, এই দেখো অর্ডিনারি মানে পিপল, তাদের কথাই বলা হচ্ছে দেম, তাহলে এইটুকু অব্দি লেখা আছে তোমার, বাপু ব্রড অর্ডিনারি পিপল লেখা আছে। এবার কোনখান থেকে লিখতে হবে, আউট অফ থেকে একেবারে সাফারিং পর্যন্ত, বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? এটুকু লিখতে হবে যে আউট অফ ইনডিফারেন্স মানে উদাসীনতা থেকে জাগ্রত করা, এন্ড অ্যাওকেন্ড দেম তাদেরকে জাগ্রত করে তোলা, টু অন অ্যানাদার সাফারিং একে অপরের দুঃখে সামিল হওয়ার জন্য। বুঝতে পারছো কি পারছো না বলো, পারছো? এবার মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, হোয়াই ডিড দ্য অথার সে সো, কথাগুলি কেন বলেছেন লেখিকা যে আমার ভ্যালু কম নয়, তিনি বলেছেন আমরাও তো ইয়াং ব্লাড, তাই বলেছেন না, এটা নিজে থেকে লিখতে হবে, এরকম কোশ্চেন পড়তে পারে এক একটা। এটা কেন বলেছেন যে আমার ভ্যালু কম নয়, এখান থেকে বই থেকে খোঁজো, এখানে দেখো বলেছে, দেখো দেখো এখানে দেখো, the what if now Bapu is gone, we were still there, young, strong and proud to hear his banner, তার bear his banner, তাই ব্যানার আমরা তুলবো, before us আমাদের সামনে তার যে ব্যানার ছিল অসহযোগ আন্দোলন, আমরা তুলবো, আমরা কাঁধে নেব, তাহলে এটাই ছিল। তার মানে এখানে কিভাবে বানিয়ে লিখবে বলো, ভ্যালুজ যে হোয়াই তো অথার শেষও কেন বলেছেন, কারণ দেখো কিভাবে লিখবা, অ্যান্সার কিভাবে লিখবা, দা অথার আগে লিখবা না, কি লিখবা, দা অথার, ভার্ব কোনটা বলো, সে আছে না, সেড হয়ে যাবে, সেড বলেছিলেন, সো হলো, বিকজ সি উড, সে কি করতো, এভাবে নিজের ভাষাতে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো, এখান থেকে লেখার পরে এইটুকু লিখতে পারো, দেখো এটা লিখো, সি উড থেকে লেখো, বিয়ার হিজ, সে কি করবে, আচ্ছা বিকজ এখানে করো সি ওয়াজ করে দাও, ওখানে সি ওয়াজ স্টিল, সি এর জায়গায় করে দে করে দাও, উই আছে না, তাহলে দে করে দাও, দে ওয়ার স্টিল দে আর ইয়ং স্ট্রং এন্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর, আস করবে না, দেম করে দেবা, বিফোর দেম, তাহলে হয়ে গেল অ্যান্সার।
বুঝতে পারলা? এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। একটু যদি প্রোনাউন গুলো বুঝে পড়ো তাহলে হয়ে যাবে। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে একটা ঝগড়া হলো। অ্যান্ড দ্য ফার্মার কল দ্য ল্যাটার। বলো ফার্মার মানে কে? ফার্মার মানে কে? পড়েছো বাড়িতে? আগের জন পরের জনকে বললো। মাউন্টেন বললো কাকে? স্কুইরেলকে বললো। কি বললো? লিটিল প্রিক। দেখো তোমরা বাড়িতে পড়ছো না, দুঃখের বিষয়। আমার খাটনির কোনো দাম নাই, মূল্য নাই। মানে কেমন হচ্ছে জানো, আমি তো ঢালছি কিন্তু নিচে ফুটো, সব বাইরে চলে যাচ্ছে, লাভ কিছুই হচ্ছে না। বাড়িতে যদি এখনো না পড়ো, এখনো যদি মোবাইলটা নিয়ে ভিডিওগুলো না দেখো, তাহলে ফালতু বসে থাকা হবে। আসিও না তাও ভালো, খুব ভালো হয় বাইরে উঠতে না আসলে, কিছু লাভ হবে না। আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। মাউন্টেন মানে হলো পর্বত, অ্যান্ড দ্য স্কুইরেল মানে কাঠবিড়ালি। হ্যাড এ কোয়ারেল। কোয়ারেল মানে ঝগড়া হলো তাদের মধ্যে। অ্যান্ড দ্য ফার্মার মানে আগের জন। আগের জন মানে কে? মাউন্টেন, পর্বত। কল্ড দ্য ল্যাটার, পরের জনকে বললো লিটিল প্রিক, ছোট্ট প্রিক বললো। তার ছোট্ট প্রিক কাকে বললো? বলো, বুঝতে পারছো? তোমরা হয়তো বুঝতে পারছো না, জানি না কোন সাবজেক্ট কতটা পড়ছো। ইংরেজি যদি দিনে 8 ঘন্টা পড়ো না, তো ইংরেজির চাইতে ভালো রেজাল্ট কোনো সাবজেক্ট হবে না তোমাদের। বলো বুকে হাত রেখে যে ইংরেজি পড়ি। বলো বুকে হাত রাখো যে বলো আমরা ইংরেজি পড়ি। পড়ো না তোমরা, কি করে তোমরা শিখবা? বলো, শিখতে পারবে না। না পড়লে কি করে শিখতে পারবে? যদি নাই পড়ো, বাড়িতে যেটা পড়িয়ে দিচ্ছি রেকর্ড থাকছে, রেকর্ড ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, তা সত্ত্বেও তোমরা নোট, আমি বলেছিলাম নোট করতে, নোট তো দূরের কথা, ভিডিও খুলেও না তোমরা অন্য ভিডিও খোলো। এই ভিডিও তো খুলে দেখো না একবারও যে স্যার কি পড়িয়েছে, একবার পড়ি। বুকে হাত থেকে বলতো তোরা পড়েছিস? পড়িসনি। এবার বলবি যে ইংরেজি খারাপ, ইংরেজি রেজাল্ট আমার খারাপ হলো। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই আমার। এখনো বলছি, সামনে টাইম আছে। তোর প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, 3টে চ্যাপ্টারের মধ্যে 2টো চ্যাপ্টার আমার রেকর্ড আছে। প্রথম ফাদার সেলফ আর এইটা ফ্যাবল, 3 নম্বরটা রেকর্ড করে দেবো, পরের দিয়েছি। এই দুটো পরের দিন আমি ধরবো বই থেকে, অর্থাৎ ফাদার সেলফের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 3টেই ধরবো, আর এই কবিতাটা ধরবো। ঠিক আছে? তার মধ্যে আমি ভাগ করে দিচ্ছি। সামনের দিন আমি ধরবো কবিতাটা, সামনের দিন কবিতাটা পড়ে আসবি। যদি বুঝতে না পারিস, আমার বই আছে, আমার ভিডিও আছে, ভিডিও দেখবি বা অন্য কোনো ভিডিও দেখবি। আমার ভিডিও দেখলে ভালো বুঝতে পারবি, কারণ ভেঙে ভেঙে বোঝানো আছে। ঠিক আছে? ভিডিও দেখে পুরো কবিতাটা পড়ে আসবি। ঠিক আছে? আর না হলে আসবি না, হয় পড়ে আসবি আর না হলে আসবি না। দেখ, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত এবং কাঠবিড়ালি হ্যাড এ কোয়ারেল, ঝগড়া হলো। দ্য ফার্মার, ফার্মার মানে ফর্ম আগে বসে, ফোরের থেকে আসছে, কপাল আগে থাকে না। ফার্মার মানে আগের জন। কোনটা আগের জন? এখানে এখানে কাকে আগে লেখা হয়েছে? মাউন্টেন। অ্যান্ড দ্য স্কুইরেল কল দ্য ল্যাটার মানে পরের জনকে। পরের জন মানে কে? স্কুইরেলকে। কি বললো? লিটিল প্রিক। তাহলে কে বললো লিটিল প্রিক? কাকে বললো? এবার প্রশ্ন হচ্ছে লিটিল প্রিক মানে কি? লিটিল মানে ছোট্ট, প্রিক মানে কি জানো? প্রিক মানে ভণ্ড, নিজেকে ভণ্ড দেখায়, অর্থাৎ নিজে খুব জ্ঞানী দেখায় কিন্তু অ্যাকচুয়ালি ভণ্ড, তাকে বলা হয় প্রিক। তো তাকে বলা হয় ভণ্ড বলা হলো। বান রিপ্লাইড, বান মানে কে? বান মানে ওই কাঠবিড়ালি, সে রিপ্লাইড করলো, সে উত্তর কি দিল? ইউ আর ডাউটলেস, তুমি হচ্ছ নিঃসন্দেহে। ডাউট মানে সন্দেহ, আর ডাউটলেস মানে নিঃসন্দেহে। ভেরি বিগ, খুব বড়। কে বললো কথাটা? স্কুইরেল বা বান বললো। কাকে বললো? মাউন্টেনকে। কি বললো? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট কিন্তু অল সর্টস অফ থিং, সমস্ত জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন অবশ্যই নিতে হবে, ইন টুগেদার একসঙ্গে, টু মেক আপ এ ইয়ার একটা বছর তৈরি করার জন্য, অ্যান্ড এ স্পেয়ার বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করার জন্য। তাহলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করতে গেলে কি কি লাগবে? অল সর্ট অফ থিংস লাগবে, সমস্ত জিনিস, ওয়েদার লাগবে, সমস্ত আবহাওয়া লাগবে, মাস্ট বি টেকেন ইন টুগেদার সবকে একসঙ্গে নিতে হবে, টু মেক আপ এ ইয়ার একটা বছর তৈরি করতে গেলে। শুধু বছরই নয়, বছর ঘুরে বছর, তারপরে বছর, এইভাবে টু মেক এ স্পিয়ার। স্পিয়ার মানে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করতে হবে। বোঝা গেল এইটুকু? পড়িস না তো পারবি কি? দেখ, দ্য ওয়ার্ড প্রিগ মিন্স, প্রথমেই দিয়েছে দেখ, প্রিগ মিন্স কি আছে? ভেরি নটি, হাই লেভেল ডিক্টেটর, এ পার্সন হু বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার মোরালি সুপিরিয়র টু এনিওয়ান এলস। বল কোনটা হবে? আমি মানে বলছি। ভেরি নটি খুব দুষ্টু, খুব দুষ্টু,
ওয়ান্ডারফুলি হাম্বল, খুব বিনয়ী। এ হাইলি লেভেল ডিক্টেটর, খুব ভালোভাবে কোনো কিছুকে ডিরেকশন দিতে পারে বা ডিক্টেট বা নির্দেশ করতে পারে। নাকি এ পার্সন, একজন ব্যক্তি, হু বিহেভস, যে আচরণ করে, অ্যাজ ইফ, যেন, হি ওয়্যার মোরালি সুপেরিয়ার, সে যেন অনেকটাই বেশি জানে, টু এনিওয়ান এলস, অন্য কারোর চাইতে, অন্য কারোর চাইতে সে মোরালি, নৈতিকভাবে অনেক কিছু জানে, সে ভান করে, তার মানে ভণ্ড। সে ভান করে আমি জানি, তার মানে আমি কি বললাম একটু আগে, লিটল পিগের মানে কি বললাম, ভণ্ড। তাহলে কোনটা হবে, ডিএরটা হবে। বুঝতে পারলি কিনা পারলি না বল? এখন বুঝতে পারছিস কারণ পড়িয়ে দিচ্ছি বলে, কিন্তু বাকিগুলো তো বাড়িতে পড়ছিস না, তাহলে কি করে হবে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, দিস রিফ্লেক্ট দ্য স্কুইরেলস। এই যে এই কথাটা বলছে যে তুমি নিঃসন্দেহে অনেক বড়, এইটা কে বলছে আগে বলো? স্কুইরেল বলছে। তাহলে স্কুইরেলের এই যে কথা, এই কথার মধ্য দিয়ে স্কুইরেলের মধ্যে কি মনোভাব প্রকাশ পাচ্ছে? মানে স্কুইরেল কেমন? মিনলেস, অর্থহীন। স্কুইরেলসকে অর্থহীন মনে হচ্ছে। হাম্বললেস, বিনয়হীন, বিনয় নাই, ফালতু। মকারি মানে ঠাট্টা করছে, না প্রাইড, গর্ব করছে? বলো এই কথার মধ্যে কি করছে? স্কুইরেলস কি প্রকাশ করছে এই কথার মধ্যে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এই কথার মধ্যে দেখো প্রাইড প্রকাশ পাচ্ছে না, গর্ব প্রকাশ, এইটুকুর মধ্যে প্রাইড প্রকাশ পাচ্ছে না এই কথার মধ্যে। আমি যদি তোকে বলি তুমি নিঃসন্দেহে অনেক বড়, তুই সত্যিই খুব বড়, তাহলে কি প্রকাশ পাচ্ছে? আমি ছোট, আমি ছোট, এটা প্রকাশ পাচ্ছে। তাহলে আমি ছোট মানে মিনলেসই প্রকাশ পাচ্ছে এখানে। মিনলেস মানে কি? ছোট, নিচতা, নিচতায় প্রকাশ পাচ্ছে। আচ্ছা, স্কুইরেলের কি প্রকাশ পাচ্ছে? এক সেকেন্ড, স্কুইরেলের কি প্রকাশ পাচ্ছে? স্কুইরেল ছোট এটা বোঝা যাচ্ছে, কিন্তু স্কুইরেলের মনোভাব কি প্রকাশ পাচ্ছে? তখন প্রাইডই হবে, গর্ব। কারণ স্কুইরেল নিজের মধ্যে একটা গর্ব আছে। গর্ব বলতে এখানে অহংকার নয়, গর্ব বলতে একটা আত্মসম্মান। ঠিক আছে, আত্মসম্মানই প্রকাশ পাচ্ছে। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম? বল টাইটেলটা কি, বল কি, বল টাইটেল মনে আছে? মানে টাইটেল এই কবিতার নাম কি? ফ্যাবল। এই কবিতার নামও মনে নাই, বাড়িতে পড়ছিস না একটু? কি বলবো বলতো ওদিকে? কিচ্ছু বলার নাই। কবিতার নাম ফ্যাবল। এভাবে লিখবি না, এভাবে লেখা যাবে না। দ্য টাইটেল অফ দ্য পোয়েম, কবিতার টাইটেল ইজ, নিয়ে ইনভার্টেড কমার মধ্যে কি লিখবি? ফ্যাবল। বোঝা গেল? এবার কি বলছে? হোয়াই হ্যাজ ইট বিন টাইটেল সো? কেন এর নাম ফ্যাবল দেওয়া হয়েছে? কেন এর নাম ফ্যাবল দেওয়া হয়েছে জানতে হবে। ফ্যাবল মানে কি? ফ্যাবল মানে হলো সেই সমস্ত গল্প বা কাহিনী বা সেই সমস্ত কথা যেখানে পশু পাখিরা কথা বলে বা কোনো অপ্রাণীবাচক বস্তু কথা বলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্কুইরেল কথা বলছে আর মাউন্টেন কথা বলছে, যারা অ্যাকচুয়ালি কথা বলতে পারে না। সেই জন্য যদিও এই প্রশ্নের উত্তর লেখার দরকার নেই, এরকম ধরনের প্রশ্ন আসে না। এটা আসলে লিখবে অ্যাজ ইন দ্য পোয়েম দ্য স্কুইরেল। আমি লিখেই দিচ্ছি এটার উত্তর, দেখো। অ্যাজ ইন দ্য পোয়েম, যেহেতু এই কবিতার মধ্যে টু অ্যাজ, দেখো এক সেকেন্ড, আচ্ছা একটু দেখো। অ্যাজ ইন দ্য পোয়েম মাউন্টেন and কি বলো? স্কুইরেল স্পিক্স হবে না, স্পিক লাইক হিউম্যান বিং। যেহেতু স্কুইরেল এবং মাউন্টেন্স মানুষের মতন কথা বলছে, সো ইট ইজ কল্ড এ ফ্যাবল। সো ইট ইজ কল্ড, এটাকে বলা হয়েছে ফ্যাবল, বা ইট ইজ টাইটেলড ফ্যাবল। এটাকে ফ্যাবল নামকরণ করা হয়েছে। কেন? কারণ যেহেতু এখানে মাউন্টেন কথা বলছে এবং স্কুইরেল কথা বলছে, সেই জন্য। বোঝা গেল? তারপরে চলে এসো তারপরেরটাই, আনসিন প্যাসেজ। Man has dominated the earth since the dawn of civilization. Other animals have accepted nature as they found her. But man, gifted with the power of inventiveness, has tried to better
his environment instead of suffering to the whims of nature. The inventiveness originates from man's constant use of different techniques. Primitive people tried to improve upon what he got. The fast use of different techniques assumes the shape of modern complex technology of today. মানে বলবো না। Each of the following statement is either true or false. Write T for true and F for false. Man is innovativeness inborn. Yes or no? বলো। Man has always yielded to nature. Primitive people were content with what they had. Nature has always been dominated by man's urge to do things better. আমি আশা করছি কিছুই করে বুঝতে পারছো না। বলো। প্রথমে ফলস হবে। আচ্ছা দেখা যাক ফলস হবে কি মিথ্যা হবে, সরি সত্য হবে। এবার দেখাই যাক, এর মানেটা বলেই দেই, তোমরা বুঝতে পারবে না। আচ্ছা আমি দেখছি, তুমি বললা, আর বলো কোনটা কি হবে। ম্যান হ্যাজ অলওয়েজ yielded টু নেচার, বলো বলো এটা কি পারবা? পারবে না, বোঝাচ্ছি আমি, পারবে না, একটু কষ্ট হবে। দেখো আমি বোঝাচ্ছি, ভালো করে বোঝো। ম্যান হ্যাজ ডোমিনেটেড, যেটা করে এসেছে। ডোমিনেট করা মানে হচ্ছে কারোর উপরে প্রভুত্ব বিস্তার করা। তাহলে ম্যান হ্যাজ ডোমিনেটেড মানে মানুষ প্রভুত্ব বিস্তার করে এসেছে। ডোমিনেট করা মানে প্রভুত্ব বিস্তার করা। তাহলে মানুষ প্রভুত্ব বিস্তার করে এসেছে কার উপরে? দা আর্থ, পৃথিবীর ওপরে, তাই না? পৃথিবীর উপরে কারা প্রভুত্ব বিস্তার করছে? মানুষই করছে। সিন্স মানে থেকে, কখন থেকে? দ্য ডন অফ দ্য সিভিলাইজেশন, সভ্যতার একেবারে ভোর থেকে। ডন মানে ভোর, মানে একেবারে জন্ম থেকে, একেবারে জন্ম থেকে। জন্ম থেকে সে কি করে আসছে? জন্ম থেকে সে সভ্য পৃথিবীর উপরে কি করছে? ডোমিনেট করছে। এবার দেখ, ম্যান ইজ, আচ্ছা ইনোভেটিভ এখন আসেনি। আদার অ্যানিম্যালস, অন্য প্রাণীরা, হ্যাভ অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করে নেওয়া, কোনো কিছুকে গ্রহণ করে নিয়েছে নেচার, প্রকৃতিকে, অ্যাজ দে ফাউন্ড হার, যেমনটা সে তাকে পেয়েছে। অর্থাৎ অন্য পশু প্রাণীরা যেমন প্রকৃতিকে পেয়েছে তেমনই গ্রহণ করেছে। ঠান্ডার সময় ঠান্ডাকে গ্রহণ করেছে, গরমের সময় গরমকে গ্রহণ করেছে। অতিরিক্ত গরম হলে মারাও গেছে, কিন্তু আমরা গরমের সময় এসি লাগিয়েছি, ঠান্ডার সময় আমরা কি করেছি? লেপ কম্বল ব্যবহার করেছি, শীতের পোশাক ব্যবহার করেছি, টুপি ব্যবহার, মাংকি টুপি ব্যবহার করেছি। ফলে আমরা ইনোভেটিভ হয়েছি। আমরা প্রকৃতিকে স্বীকার করে নিইনি যে তুমি ঠান্ডা দেবা, ঠিক আছে আমি দেখছি কি করতে পারি, তুমি গরম দেবা, ঠিক আছে এসি বোঝাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? মানুষ কিন্তু স্বীকার করেনি, অন্যান্য পশু পাখিরা স্বীকার করে এসছে। বাট ম্যান, তাই বলছে দেখো, বাট ম্যান কিন্তু মানুষ গিফটেড উইথ দ্য পাওয়ার অফ ইনভেন্টিভনেস। ইনভেন্টিভনেস মানে কি? এটা ইনভেন্ট থেকে এসছে। ইনভেন্ট মানে আবিষ্কার করা। আবিষ্কার, যা এখানে পাচ্ছ, ডিজিটাল বোর্ড এটা আবিষ্কার করা হয়েছে, ওপরে ফ্যান এটা আবিষ্কার করা হয়েছে, এই যে বাল্ব এটা আবিষ্কার করা হয়েছে, এই যে বিদ্যুৎ এটা আবিষ্কার করা হয়েছে, এই যে মোবাইল ফোন এটাও আবিষ্কার করা হয়েছে। আমাদের এটা পাওয়ার আছেই একটা, ইনভেন্টিভনেস। এই পাওয়ারটার জন্যই কিন্তু এই গিফটেড হয়ে, মানে এটা আমাদের আশীর্বাদ হয়ে মানুষ কি করেছে? হ্যাজ ট্রাইড, চেষ্টা করে এসছে, টু বেটার মানে আরো ভালো করতে, হিজ এনভায়রনমেন্ট, তার পরিবেশকে আরো ভালো করার চেষ্টা করেছে। ইনস্টেড অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে? সাফারিং, ভোগার পরিবর্তে, যে আমরা ভুগবো না, আমরা এটাকে জয় করব। টু দ্য হুইমস অফ নেচার, মানে হুইমস মানে চাবুক, প্রকৃতির যে চাবুক, প্রকৃতির চাবুকের বিরুদ্ধে আমরা কি করেছি? আমরা ওই সাফারিং এর বিপক্ষে গিয়ে আমরা এটাকে ভালো করেছি। পাহাড়ের মানুষেরা কি করেছে? কাঠের বাড়ি তৈরি করেছে। শীতের মানুষেরা বাড়ির ঘরে ঘরে চুল্লি বসিয়েছে। যেখানে ভূমিকম্প হয় সেখানে এমন রড দিয়েছে ঘুরিয়ে বেঁকিয়ে যে সেখানে ভূমিকম্প হলেও কিছু করতে পারবে না। তাহলে মানুষ প্রকৃতির উপরে সবসময় প্রকৃতির দাসত্ব গ্রহণ করেনি, বরং প্রকৃতিকেই তার দাস বানিয়েছে, তার বুদ্ধির সাহায্যে, ইনভেন্টিভনেসের সাহায্যে। তাই ইনভেন্টিভনেস অরিজিনেটস, এই যে ইনভেন্টিভনেস, এই যে এইটাই সৃষ্টি হয়েছে ফ্রম ম্যানস কনস্ট্যান্ট ইউজ, অনবরত ব্যবহারের ফলে, অফ ডিফারেন্ট টেকনিক্স, বিভিন্ন টেকনিক ব্যবহার করা হয়েছে। সব জিনিসের জন্য একই টেকনিক ব্যবহার করা হয়নি, তাহলে বিভিন্ন টেকনিক ব্যবহার করা, টেকনিক থেকে টেকনোলজি এসছে, টেকনোলজি, তাহলে এই টেকনিক্স ব্যবহার করা হয়েছে। প্রিমিটিভ পিপল, প্রিমিটিভ মানে আদিম মানুষজন, ট্রাইড চেষ্টা করেছে টু ইমপ্রুভ করতে, ইমপ্রুভ করা মানে একটু উন্নতি করতে,
আপন হট হি গট, সে যা পেত তার থেকে উন্নতি করার চেষ্টা করেছে। তোমরা পড়েছো যে আদিম মানুষ পাথর ব্যবহার করতো পশুকে হত্যা করার জন্য, সেই পাথরকে আস্তে আস্তে তারা সুন্দর অস্ত্র তৈরি করেছে, আরো সুন্দর অস্ত্র তৈরি করেছে। ভীমবেটকার কথা তোমরা পেয়েছো, ভীমবেটকা যেটা তোমার একটা গুহা, সেই গুহা চিত্রের কথা পেয়েছো। তা আদিম মানুষরা কিন্তু করতো, তাহলে জন্ম থেকে এটা হয়েছে না, জন্ম থেকেই হয়েছে এটা। দিস ফার্স্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক্স, এই যে প্রথম ব্যবহার বিভিন্ন টেকনিকের, অ্যাজিউমস এটা ধরে নেওয়া হয় দ্য শেপ অফ মডার্ন কমপ্লেক্স টেকনোলজি অফ টুডে। আজকের যে এই যে কমপ্লেক্স টেকনোলজি, এই যে ডিজিটাল বোর্ডে পড়ছো, এই যেটা কমপ্লেক্স টেকনোলজি, সেই কমপ্লেক্স টেকনোলজি আর কিছুই নয়, মানুষের প্রচেষ্টা দীর্ঘদিনের। তাহলে মানুষ ইনবর্ন জন্মগতভাবেই কিন্তু এটা করে এসছে। মানুষ কিন্তু এমন নয় যে প্রথমে পারেনি, প্রথমে না পারলে তো হারিয়ে যেত, প্রথম থেকেই মানুষ কিন্তু টেকনোলজিকে ব্যবহার করেছে। ম্যান ইজ ইনোভেটিভ, ইনোভেটিভ মানে নতুন চিন্তা করতে পারে, তার মানে ইনভেন্টিভ, ইনবর্ন জন্মগতভাবে, এটা কি হবে? ট্রু হবে। ম্যান হ্যাজ অলওয়েজ, মানুষ সবসময় ইএল টু নেচার, কি হবে? এই ইএল টু মানে জানতে হবে, ইএল টু মানে বর্ষতা স্বীকার করে নেওয়া কারোর কাছে, ইএল টু নেচার মানে প্রকৃতির কাছে বর্ষতা স্বীকার করে নিয়েছে। এবার বুঝতে পারছিস, ইএল টু মানে বর্ষতা স্বীকার করে নেওয়া, তাহলে এটা হবে ফলস, কারণ বর্ষতা স্বীকার করেনি। আবার যদি এখানে বলতো ডোমিনেটেড, তাহলে ট্রু হয়ে যেত। প্রিমিটিভ পিপল ওয়ার কন্টেন্ট উইথ হোয়াট দে হ্যাড, এটা বলতে কি পারবি করতে? এটা প্রিমিটিভ পিপল, আদিম মানুষরা, ওয়ার কন্টেন্ট সন্তুষ্ট ছিল, উইথ হোয়াট দে হ্যাড তাদের কাছে যা ছিল তাতেই সন্তুষ্ট ছিল, তাই না তারা ইমপ্রুভ করার চেষ্টা করতো? প্রিমিটিভ পিপলরা ইমপ্রুভ করার চেষ্টা করেনি, যা ছিল তাতেই সন্তুষ্ট ছিল, তাদের থেকেই তো আমাদের সৃষ্টি, তারা আস্তে আস্তে করতে শুরু করেছে বলে তো আজকে আমরা এখানে এসেছি। তাহলে এটা কি হবে? এটা হবে ফলস, বুঝতে পারছিস? তারপরে দেখ, এই যে এভাবে পড়ছিস, এটা কন্টিনিউ করে যেতে হবে 1 বছর, দেখবি মাধ্যমিকের রেজাল্ট হবে। এই জিনিসটা করে যা, আর বাড়িতে একটু করে পড়। দেখ এখানে কি বলে আছে, নেচার হ্যাজ অলওয়েজ বিন ডোমিনেটেড, নেচার সবসময় ডোমিনেটেড হয়েছে, মানে নেচারকে বশীভূত করা হয়েছে বাই ম্যানস আর্জ, মানুষের আর্জের দ্বারা, আগ্রহের দ্বারা, টু ডু থিংস বেটার, জিনিসকে ভালো করতে। প্যাসিভ ভয়েসে দিয়েছে, দেখ যে প্রকৃতি নিজে ডোমিনেট হয়েছে, মানে প্রকৃতিকে ডোমিনেট করা হয়েছে, প্রকৃতিকে বশতা স্বীকার করা হয়েছে, কার দ্বারা? মানুষের দ্বারা, আরো ভালো কিছু করতে। এটা কি হবে? ট্রু হবে, এটা হবে ট্রু। বুঝতে পারলি? বল এবার বল ভ্যারিয়াস, এই ভ্যারিয়াসের আর কি কি অর্থ আছে? এখানে বলছে সিমিলার মিনিং খুঁজে বের করো। বলো ভ্যারিয়াসের মানে কি আছে বলো? ভ্যারিয়াস মানে কি? বিভিন্ন রকম, বিভিন্ন রকম মানে কি আছে? ডিফারেন্ট, ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি? বিভিন্ন রকম। আর কি আছে বলো? আর ইম্পালসিভ, ইম্পালস, ইম্পালস মানে কি? ইম্পালস মানে পাওয়ার, ঠিক আছে, পাওয়ার, শক্তি, ইম্পালস, ঠিক আছে, এটা হবে পাওয়ার। পাওয়ার মানে কি? শক্তি। ইম্পালস, ইম্পালস মানে কি? শক্তি আমাদের, পাওয়ার মানে শক্তি। বোঝা গেল? এইটুকু এইভাবে প্র্যাকটিস করতে হবে, একদিনে হবে না।